সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্যদিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি স্বাধীন অনুষ্ঠানে পুঁজিবাজার এবং অর্থনীতি নিয়ে আলোচনায় আপনাদের সাথে আছি আমি ইফাতারা। আর শুরুতেই জানিয়ে দিব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের শেষ কার্যদিবস, ইতিবাচক ধারার মধ্যে দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হতে দেখেছি আমরা, কিন্তু এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 23.09 পয়েন্ট কমে অবস্থান করছে 5,759 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি 10.34 পয়েন্ট কমে অবস্থান করছে 1,210 পয়েন্টে, আর সরিয়া ভিত্তিক সূচকটি এই মুহূর্তে অবস্থান করছে 1,311 পয়েন্টে, কমেছে 6.23 পয়েন্ট। মোট লেনদেন এরই মধ্যে 450 কোটি টাকার ঘর ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে 2 ঘন্টা লেনদেনে এখন পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানই রয়েছে দর হারানোর তালিকায়। 150টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, আর দর বাড়ার তালিকায় উঠে এসেছে 87টি প্রতিষ্ঠান। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত 172টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, দর বেড়েছে 93টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 13টি ফান্ড রয়েছে দর হারানোর তালিকায়, 6টি ফান্ড রয়েছে দর বৃদ্ধি তালিকায়। এই ছিল এতক্ষণ পর্যন্ত সূচক ও লেনদেনের খবর। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZ ও লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার এবং সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান। আমরা আলোচনা শুরু করব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা এই সপ্তাহে কিন্তু বেশ ভালো অবস্থান দেখতে পাচ্ছিলাম ঢাকার পুঁজিবাজারে। একদম ঈদের পর থেকে লেনদেনের বেশ ভালো অবস্থানে ছিল। আজকে আবার অনেকটা নেগেটিভ পয়েন্ট দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে, কেমন যাচ্ছে আমাদের দেশের পুঁজিবাজারের অবস্থান? ধন্যবাদ আপনাকে। আসলে গত সপ্তাহটা কিন্তু পুঁজিবাজারের ট্রেন্ডটা কিন্তু খুব পজিটিভ ছিল। আজকে একটু নেতিবাচক ট্রেন্ডের মধ্যে আছে, কিন্তু আমরা জানি যে এই পুঁজিবাজার মানেই তো কিছুটা অস্থিতিশীলতা থাকবে। তো সেই দিক থেকে সামগ্রিকভাবে আমি বলবো যে এই মুহূর্তে পুঁজিবাজারের ট্রেন্ডটা কিন্তু পজিটিভ। এবং এই প্রেক্ষিতে একটা কথা বলা দরকার যে আমাদের বাজেট যখন পেশ করা হলো তার আগে কিন্তু ব্যবসায়ী কমিউনিটির ভিতর কিন্তু একটা শঙ্কা ছিল যে তাদের অন্যতম একটা দাবি ছিল যে নতুন যে ভ্যাট আইনটা এটা যেন কার্যকরী না হয়, এবং তাদের আরেকটা দাবি ছিল যে যে ভ্যাট যেটা 15% আছে সেখান থেকেও তো 12% করানো যায় কিনা। এবং মাননীয় অর্থমন্ত্রী কোনো এক সময় কিন্তু এমন একটা ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয়েছে ব্যবসায়ী কমিউনিটি কিছুটা হ্যাপি, কারণ যে নতুন যে ভ্যাট আইনটা কিন্তু কার্যকরী হচ্ছে না। এবং আপনি হয়তো জানেন যে আমাদের যে বাজেটটি যেটা করা হয়েছে, যদিও পুঁজিবাজারের জন্য বড় মাপের কোনো ইনসেন্টিভ এখানে নাই, কিন্তু পুঁজিবাজারের জন্য নেগেটিভ তেমন কিছু নাই। এবং যেহেতু নতুন ভ্যাট আইন কার্যকরী হচ্ছে না এই মুহূর্তে, সেটা অন্তত আমি মনে করি ব্যবসায়ীদের জন্য একটা পজিটিভ দিক। এবং সেটার প্রেক্ষিতে আমি মনে করি কিছুটা হলেও পুঁজিবাজারের যে ব্যবসায়ী কমিউনিটির যে আস্থা সেটাও কিন্তু ফিরে এসেছে। এবং এখানে একটা খুব লক্ষণীয় বিষয় হচ্ছে যে মানে 1 মাস আগের যদি আমরা একটু ব্যাকে যাই তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু লেনদেনের ভলিউমটা কিন্তু বেশ কম ছিল, এবং 300-400 কোটি টাকার মধ্যেই কিন্তু কখনো কখনো এমন কাছাকাছি বা 500-র কম কিন্তু আমরা ট্রানজাকশন দেখেছি। এবং সেই সময়টা কিন্তু আপনার বাজেটেরও একটা প্রভাব ছিল পুঁজিবাজারে। কিন্তু গত কয়েকদিন আমরা দেখছি 1000 কোটি টাকা কিন্তু ক্রস করেছে, এবং সেটা আমি মনে করি একটা বেশ ইতিবাচক দিক। এবং আমার মনে হচ্ছে যে এই পুঁজিবাজারে এখন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট কিছু বেড়েছে, এবং আমি যতটুকু জানি যে বিদেশি বিনিয়োগটাও কিন্তু অর্থাৎ পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু এখানে এসেছে। তা না হলে 300-400 কোটি টাকা থেকে 1100-1200 কোটি টাকার মতো ট্রানজ্যাকশান, এটা কিন্তু একটা পজিটিভ দিক। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক বিবেচনায় সূচক যে অবস্থানে আছে, আমি মনে করি এখনও কিন্তু সূচকটা মানে আন্ডার প্রাইসড বা আন্ডার ভ্যালুড অবস্থাতে আছে। এবং আমার বিশ্বাস থেকে বলছি আগামী দিনগুলোতে এটা একটা আরও পজিটিভ ধারার মধ্যে থাকবে, এবং এটা হয়তো দিন দিন এটা আরো বাড়তে দিকে থাকবে। এটাই কিন্তু হওয়ার কথা ছিল। স্যার, আমরা অনেক সময় দেখি সবাই বলে যে আসলে মার্কেট যে অবস্থানে আছে তার চেয়ে আরো ভালো অবস্থানে যাওয়া প্রয়োজন, এবং মার্কেটে যেগুলো কোম্পানি রয়েছে তার চেয়ে আরো বেশি কোম্পানি আসা দরকার। কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোম্পানিগুলো আসার ক্ষেত্রেও আমরা কোনো পজিটিভ দেখি না, অথবা মার্কেট আরো কোন অবস্থানে গেলে আসলে মার্কেটকে আমরা বলতে পারি না ভালো অবস্থানে, সেটা আসলে এটা একটা জটিল প্রশ্ন, কারণ ভালো কথাটাও কিন্তু খুব আপেক্ষিক। এখানে সুনির্দিষ্ট করে কিছু বলার সুযোগ নাই। তবে আমি মনে করি যে স্টক মার্কেট হচ্ছে যে একটা অর্থনীতির হাব,
একটা অর্থনীতি কোন অবস্থানে আছে সেটা জাজ করার একটা বড় প্যারামিটার হচ্ছে আমাদের সূচক। দেশের পুঁজিবাজার কি আসলে আমাদের অর্থনীতির সাথে ঠিক সেইভাবে যুক্ত আপনার মনে হয়? অবশ্যই হওয়া উচিত, হওয়া উচিত। হয়তো উচিত, এবং এখানে হয়তো ইট ইজ হাইলি ডমিনেটেড বাই ফিউ পিপল, এবং আমাদের স্টক মার্কেটের বা ক্যাপিটাল মার্কেটের যে সাইজটা সেটা জিডিপির সাপেক্ষে কিন্তু এখনো অনেক ছোট। কিন্তু আপনি কয়েকটা জিনিস একটু দেখেন, আমাদের ইনফ্লেশন রেট সেটা কিন্তু এখন 5.3 বা তার কম, অ্যারাউন্ড 5.3 5.2 এর অনেক মধ্যে কম আছে। আছে। সেটা কিন্তু আমাদের সাথে যে কম্পেয়ারেবল কোম্পানি মানে দেশগুলো তাদের সাথে কিন্তু বেশ সঙ্গতিপূর্ণ, ইভেন ইন্ডিয়াতেও কিন্তু ঠিক তার কাছাকাছি। এরপরে আসেন, আমাদের গত বছর সরকার দাবি করছে যে তাদের প্রবৃদ্ধির হার ছিল 7.24%। যদিও এটা নিয়ে হয়তো কিছু সংশয় আছে, কিন্তু এটা বলার অবকাশ নাই যে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু সিগনিফিক্যান্টলি হাই এই মুহূর্তে আমরা বলতে পারি, এবং সরকার এবছর টার্গেট করেছে 7.4%। সেটা কিন্তু আমাদের জন্য হয়তো বেশি অ্যাম্বিশাস, কিন্তু তারপরেও কিন্তু এটা একটা আমরা পজিটিভ দিক কাছাকাছি হিসেবে আমরা হয়তো দেখি। যেতে পারবো। এরপরে দেখেন, আমাদের যে রেমিটেন্সের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ একটা প্রভাব কিন্তু আছে, এবং এটা কিন্তু বাট এক্সপোর্ট আর্নিংস তুলনামূলকভাবে ভালো, যদিও আমাদের 38 বিলিয়ন ডলারের মতো ছিল, বাট আমরা কিন্তু হয়তো পুরাটা এখনো অর্জন করতে পারি নাই। কিন্তু সব মিলিয়ে আপনি যদি দেখেন যে আমাদের পুঁজিবাজারের সাইজটা কিন্তু এখন অনেক কম, এবং আপনি আমাদের সাথের যে দেশগুলো আছে মানে প্রতিবেশী দেশগুলো, তাদের পুঁজিবাজারের সাইজ তাদের জিডিপির সাপেক্ষে এবং তাদের পুঁজিবাজার এখন যেখানে আছে তার থেকে বাংলাদেশের পুঁজিবাজার অনেক অনেক নিচে আছে। যেমন আপনি দেখবেন যে এখনো পর্যন্ত অনেকগুলো ব্যাংকের যদি আপনি দিকে আসেন। স্যার, আমরা এইসব আরো বিষয় নিয়ে আপনার সাথে আরো আলোচনা করব, কিন্তু তার আগে নিব ছোট্ট একটি বিরতি। এরপর জেনে নিচ্ছি 30 সেকেন্ডের একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরছি পুঁজিবাজার নিয়ে আলোচনায়। স্যার, আপনি পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলেন। আমরা জানি যে সবাই বলছে যে আসলে আমাদের আকার যেরকম বড় হওয়া উচিত পুঁজিবাজার সেরকম এখনো বড় হচ্ছে না। আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও কিন্তু ঠিক সেইভাবে যেভাবে প্রয়োজন সেইভাবে ফিরে আসছে না। বাধাটা কোথায় আসলে? এটা আসলে তো সরকারকে দায়িত্ব নিতে হবে, কারণ আমাদের পুঁজিবাজারের ভলিউম বাড়ানোর জন্য যে সমস্ত সাজেশনগুলো আসা উচিত ছিল, একটা হচ্ছে যে যতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তার বড় সংখ্যা কিন্তু এই ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেড হওয়ার কথা ছিল, যেটা কিন্তু সেভাবে কিন্তু হয়নি। এবং এটা নিয়ে কিন্তু সরকারের বিভিন্ন মহল থেকেও কিন্তু তারা পজিটিভ ইঙ্গিত দিয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো জিনিস কিন্তু আমরা এখনো দেখি নাই, সেটা একটা নেগেটিভ দিক। এরপরে আসেন, আপনি আমাদের দেশের মধ্যে যে অনেক বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন আপনি ধরেন সে লাইক নাম বললাম না কোম্পানিগুলোর, বাংলাদেশে বড় বড় কোম্পানি অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে আমাদের দেশে এখন। এটা তো আছেই, দেশীয় কোম্পানি যেগুলো তারা কাজ করছে, তাদের মানে ভলিউম অফ অপারেশন হিউজ, কিন্তু তারা স্টক মার্কেটে আসছে না। এরপর আসেন, বাংলাদেশের যে সরকারি কোম্পানিগুলো আছে, কিছু কিছু কোম্পানি আছে তাদের অল্প কিছু শেয়ার এখানে আছে, কিন্তু বাকিগুলো কিন্তু সরকার আপলোড করছে না। সরকারিভাবে আমরা কিন্তু অনেকবার দেখেছি যে এই সরকারি কোম্পানিগুলো এখানে এনলিস্টেড হবে, কিন্তু সেখানেও কিন্তু আমরা বলছি যে প্রসেস সেটা খুবই ডিলে হচ্ছে, এবং ইমিডিয়েটলি আসবে তারও কিন্তু কোনো আমরা আকার ইঙ্গিত কিন্তু এখান থেকে পাচ্ছি না। এরপরে আসেন যে আমাদের ক্যাপিটাল মার্কেটে যে বিদেশি বিনিয়োগটা সেটার পরিমাণ কিন্তু কম। কোনো এক সময় আমরা দেখেছিলাম যে বিদেশি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আমাদের ক্যাপিটাল মার্কেটে সেটা মানে 3 to 12% এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, কিন্তু আসলে তো কিন্তু হওয়ার কথা না, এটা কিন্তু আরও বেশি হওয়ার কথা ছিল, সেটা একটু কম আছে এখানে। তো সব মিলিয়ে সরকারকে দায়িত্ব নিতে হবে যাতে বিদেশি কোম্পানিগুলো যাতে এনলিস্টেড হয়, দেশীয় বড় বড় কোম্পানিগুলো যাতে এখানে এনলিস্টেড হয়, কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় পুঁজিবাজারকে, সেটা সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্ত স্যার, নিতে আপনি হবে। আলোচনার শুরুতে ভ্যাট আইনের কথা বলছিলেন। আমরা জানি যে এবার ভ্যাট আইনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী বারবার বলেছেন 15%ই ভ্যাট আইন কার্যকর করা হবে, যদিও সবার আশা ছিল হয়তো 15 না হোক 12 করা হবে, কিন্তু আমরা বাজেটে কিন্তু পুরোই বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। পুরো আইনই আরো 2 বছরের জন্য স্থগিত করা হয়েছে। আপনি যেটি বলছিলেন যে ব্যবসায়ীরা অনেকটা স্বস্তি পেয়েছে, সেক্ষেত্রে হয়তো আমাদের ব্যবসায়ী মহলে যে স্বস্তিটা ফিরে আসে তার জন্য হয়তো খুব ভালো একটা অবস্থান, কিন্তু সরকারের দিক থেকে অবস্থানটা কিরকম হবে আপনার মনে হয়? বাজেটে কিন্তু এই ভ্যাট আইনের উপর নির্ভর করে বেশ বড় একটা রাজস্ব টার্গেট ছিল, সেটা আমরা কিভাবে পূরণ করব? ধন্যবাদ। এটা আসলে একটা বড় মাপের একটা প্রশ্ন আপনি করলেন। আমাদের বাজেটটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এটা হচ্ছে সবচেয়ে বড় বাজেট, এবং এই বাজেটটি কিন্তু খুব মানে উচ্চাকাঙ্ক্ষী হয়ে এই বাজেটটি কিন্তু আমাদের দেয়া হয়েছে।
এবং যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে অর্থনৈতিক বিবেচনার চেয়ে কিন্তু রাজনৈতিক বিবেচনা কিন্তু বেশি প্রাধান্য পেয়েছে। এবং আপনি জানেন যে গত বছরের আগের বছরে যে বাজেটটি ছিল সেখানে আমরা দেখেছি বাজেটটি ইমপ্লিমেন্টেশন হয়েছে অ্যারাউন্ড 78%। এবং আমরা গত বছর বাজেটের কতটুকু ইমপ্লিমেন্টেড হয়েছে আমাদের কাছে এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্স নাই, তবে এটা 80%-এর উপরে যাবে না এটাই কিন্তু আমরা ধরে নিচ্ছি। তো সেই দিক থেকে একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে বাজেট ইমপ্লিমেন্টেশন আমরা 80%-এর উপরে বা 90%-এর বেশি করতে পারি না, সেক্ষেত্রে এত বড় বাজেট ঘোষণা করার যৌক্তিকতা কি সেটা কিন্তু আমরা জানি না। হয়তো সরকার দাবি করছে আমাদের অর্থনীতি অনেক বড় হয়েছে, আমরা বড় বাজেট দিয়েছি, কিন্তু এটা মেয়ারলি রাজনৈতিক বিবেচনায় এটা করা হয়েছে। আমি মনে করি এত দরকার ছিল না। এবং সবচেয়ে এই বাজেটের একটা খারাপ দিক হচ্ছে যে সরকারের যে রাজস্ব টার্গেট সেটা কিন্তু ধরে নেওয়া হয়েছিল যে নতুন যে ভ্যাট আইন যেটা কার্যকরী করা হবে তার ভিত্তিতে। এখন নতুন ভ্যাট আইন যেহেতু 2 বছর স্থগিত রাখা হলো, এটার প্রেক্ষিতে যেটা হবে আপনি দেখবেন যে 91,000 কোটি টাকা আমরা গভর্নমেন্ট ধরে নিয়েছিল যে আমরা না, এটা বাজেট থেকে ভ্যাট থেকে আসবে রাজস্ব। কিন্তু এই নতুন আইন কার্যকরী না হওয়ার কারণে যেটা হবে যে 20,000 কোটি টাকার মতো শুধু ভ্যাটের ঘাটতি থাকবে এখানে। প্লাস ভ্যাটের সাথে যেহেতু ট্যাক্সের বিষয়টি সম্পৃক্ত, ট্যাক্সের ক্ষেত্রে সরকার তার টার্গেট ছিল 87,000 কোটি টাকা, সেখানেও কিন্তু এটা আসবে। এবং এই বাজেটে আপনি দেখবেন যে 1,12,000 কোটি টাকার ঘাটতি দেওয়া হয়েছে। এবং এই ঘাটতির টাকাটা সরকার কোথা থেকে আনবে? যেহেতু আপনার রাজস্ব এখানে সেইভাবে আসছে না, তাহলে সরকারকে হয় দেশীয় লোন গ্রহণ করতে হবে, ঋণ নিতে হবে, অথবা বিদেশি লোনের উপর আমাদেরকে ডিপেন্ড করতে হবে। এবং এই বাজেটের আরও টেকনিক্যাল কয়েকটা দিক আছে যেটা আসলে আমি ভালো দিক মনে করি না। যেমন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আপনি দেখবেন যে একটা হরিলুটের একটা মহাসমারোহ চলছে। কিছুদিন আগে আমরা কয়েকটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ যে তাদের ক্যাপিটাল তারা যে লুজ করেছে, তারা লোন যে পরিমাণ দিয়েছে, মানে ডিফল্ট লোন যেগুলো, সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ। এবং এবার দেখলাম আমরা সরকার 2,000 কোটি টাকা দিয়েছে এই ব্যাংকগুলো যাতে রিফাইন্যান্স করার জন্য। এটাও এক ধরনের সাবসিডির মতো। কিন্তু একটা স্বাভাবিক একটা প্রশ্ন থেকে যায়, জনগণের ট্যাক্সের টাকায় এই ব্যাংকগুলোকে কেন আমাকে রিফাইন্যান্সিং করতে হবে? ইভেনচুয়ালি এটা একটা সাবসিডি আকারে কিন্তু যাচ্ছে, এটা কিন্তু কোনোভাবে উচিত ছিল না। এবং ব্যাংকগুলোর যে কর্পোরেট গভর্নেন্সগুলো যে সর্বনিম্ন পর্যায়ে, এটা কিন্তু সরকারের অনেক মহল থেকেও কিন্তু বলেছে। আমি একটা কথা বারবার বলতে চাই যে সরকারের যে ব্যাংকগুলো, সরকারের নিজস্ব লোকজনই ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সরকারে দেখেছি অযোগ্য এবং দুর্নীতিবাজ লোকদের একটা দেওয়ার প্রবণতা বেশি আছে। আমি মনে করি সরকারকে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে সরকারি লোকগুলোকে দিক, কিন্তু তারা যেন যোগ্য এবং সৎ লোক হয়। তাহলে যেটা হবে, এটা কিন্তু দেশের অর্থনীতির জন্য ভালো হবে, সামগ্রিকভাবে যেন দেশের জন্য ভালো হবে। আজকে যে 2,000 কোটি টাকা যেখানে ব্যাংকের এক ধরনের সাবসিডি দেওয়া হলো, এটা যদি এখানে না দেওয়া হতো, এই টাকাটি কিন্তু দেশের উন্নয়নের কাজে ব্যবহার করা যেত, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। তো সেটা একটা বাজেটের জন্য একটা খারাপ দিক আমি মনে করি। স্যার, আপনি বলছিলেন যে বেশ বড় আমরা দেখতে পাচ্ছি যে ঘাটতি রয়ে যাচ্ছে। তো এবারের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে মূল চ্যালেঞ্জগুলো কোনগুলো? যেমন প্রথমত হচ্ছে যে আমাদের মানে আমলাতান্ত্রিক জটিলতা। আপনি জানেন যে আমরা অনেকগুলো প্রকল্প আছে যেগুলো আমরা বাস্তবায়ন করতে পারি না নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং বেশ বড় বড় প্রকল্পের ক্ষেত্রে কিন্তু আমাদের 2-3 বার সেখানে আমাদের অর্থের বরাদ্দ দিতে হয়। আরেকটা বিষয় হলো যে আপনি দেখবেন যে কখনো কখনো প্রকল্পে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটাকে কিন্তু কস্টগুলোকে ওভাররান করা হচ্ছে, ফলে সরকারের যে এস্টিমেটেড যে কস্ট তার চেয়ে কিন্তু অ্যাকচুয়াল। আরেকটা দিক, বড় দিক হচ্ছে যে আমাদের সক্ষমতার একটা বিষয় কিন্তু রয়ে গেছে। এই মুহূর্তে আমি যতটুকু জানি 1304টা প্রজেক্ট আছে, এবং বলা হয়েছিল যাতে এই প্রজেক্টগুলো যথাযথভাবে ইমপ্লিমেন্টেড হয় সেজন্য কোনো এক ব্যক্তি একের অধিক প্রজেক্টের ডাইরেক্টর বা পরিচালক হিসেবে থাকতে পারবেন না, কিন্তু সেটাও কিন্তু আমরা যথাযথভাবে ইমপ্লিমেন্ট করতে পারি নাই। তো সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে এবছর যে বাজেটটি ঘোষণা করা হয়েছে সেটা সেভাবে বাস্তবায়িত করা সম্ভব হবে না, এবং খুবই উচ্চাভিলাষী একটা বাজেট আমরা এখানে করেছি, যেখানে রাজনৈতিক বিবেচনাগুলো বেশি প্রাধান্য পেয়েছে। এখন পরবর্তী সময়গুলো বলে দিবে যে অ্যাকচুয়ালি কী হতে যাচ্ছে। তবে সরকারকে অবশ্যই কিছু মেজার নিতে হবে, তা না হলে এই ঘাটতিগুলো সরকার কিভাবে পূরণ করবে, এবং দুর্নীতিগুলো যদি এখানে যদি প্রতিরোধ না করা সম্ভব হয়, তাহলে বাজেটের যে অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট
সেটা কিন্তু আমাদের সেটা আমরা থেকে আমরা আমরা অনেক দূরে বঞ্চিত রয়ে হব যাব। জি। স্যার আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, কিন্তু তারা কিন্তু আরো একটি বিরতি। এরপর জেনে নিচ্ছি আরো একটি বিরতির সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসাপাতি শাহদিন অনুষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান আছেন আজ আমাদের সাথে পুঁজিবাজার এবং অর্থনীতি নিয়ে আলোচনায়। তো চলুন আবার ফিরি আলোচনায়। স্যার আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বাজেটে যে ভ্যাট আইন নিয়ে একটা আমরা দেখেছি বেশ আলোচনার পরও আমরা এবারে কার্যকর করতে পারিনি। প্রধানমন্ত্রী আরো 2 বছর সময় লাগবে বলেছেন। আমরা কিন্তু দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই তাদের যে এক কর নীতি জিএসটি সেটা কার্যকর করা হয়েছে এবার। আমাদের আর কতদিন সময় লাগবে? প্রথমত যে আমাদের সক্ষমতার বিষয়টি কিন্তু রয়ে গেছে। যেমন ভ্যাট আইন যদি পূর্ণভাবে কার্যকরী করতে হয় তাহলে যে জনবল দরকার সরকারে কিন্তু সেটা নাই, এবং এনবিআর এর যে পরিমাণ জনবল নিয়োগ করা দরকার সেটা আসলে হিউজ, এবং এটার মধ্যে একটা স্টাডি করে দেখা দরকার যে আসলে কত পরিমাণ কী সংখ্যক আমাদের লোকজন দরকার। প্লাস ইসিআর ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার মেশিনগুলো কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিন্তু এটা স্থাপন করা দরকার, সেটাও কিন্তু একটা বিশাল ইনভলভমেন্টের প্রশ্ন রয়ে গেছে। এরপর আসেন বাংলাদেশে যারা ব্যবসায়ী তারা কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন যখন তারা ব্যবসা করতে যাচ্ছে তারা চাঁদা দিতে হচ্ছে, যদিও তারা অফিসিয়ালি বলছে না। তারা যখন কোনো জিনিস ইম্পোর্ট করতে যাচ্ছে অথবা এক্সপোর্ট করতে যাচ্ছে সেখানে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার সম্মুখীন হতে হচ্ছে, এবং ইভেনচুয়ালি তাদেরকে কোনো না কোনোভাবে আন্ডার দ্য টেবল তাদেরকে কিন্তু টাকা পে করতে হচ্ছে। এরপরে আসেন ইনএফিসিয়েন্সির বিষয়গুলো রয়ে গেছে। তারপরে ধরেন বিদ্যুতের যে অবিরাম যে একটা ফ্লো থাকা দরকার সেটা কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ নানাভাবেই কিন্তু তাদের কস্ট অফ ডুইং বিজনেস এটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন তারপরে যদি ভ্যাট 15% যদি ইম্পোজ করা হয় এবং সেটা যদি যথাযথভাবে যদি ইম্পোজ করা হয় তাহলে আমার ধারণা বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু তারা টিকে থাকতে পারবে না। এখন এটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে পাশাপাশি সরকারকে অন্যান্য সাপোর্টগুলো কিন্তু সেভাবে দিতে হবে। যেমন কোনো ধরনের মানে বিদ্যুতের কোনো মানে প্রবাহের ক্ষেত্রে যে ধরনের সেবা, বিচ্ছিন্নতা না গ্যাস থাকে। বিদ্যুৎ এই ধরনের সেবাগুলো যেগুলো এবং আমাদের পাওয়ার বিষয় তাদের রয়েছে, কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকারের দিক থেকে যে সমস্ত সাপোর্টগুলো দরকার সেগুলো কিন্তু সরকারকে মানে সরবরাহ করতে হবে। তো এটা যদি করা সম্ভব হয় তাহলে তো এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। এবং এখন আমরা একটা দেখেছি যে সরকারের মধ্যেও কিন্তু কিছু দুর্নীতিবাজ লোকজন আছে, তারাও কিন্তু আসলে মন থেকে চায় না এটা পূর্ণরূপে বাস্তবায়িত হোক। কারণ এটা যদি সত্যিকার অর্থে যদি বাস্তবায়িত করা হয় এবং খুব যদি ট্রান্সপারেন্ট করা হয় তাহলে তাদের যে অবৈধভাবে টাকা ইনকামের যে একটা যে পথ সেটা কিন্তু রুদ্ধ হয়ে যাবে। সেজন্য তাদের একটা সেকশন কিন্তু মনে করে এটা যত ডিলে হবে তত তাদের জন্য ভালো, এবং এটাকে রেখে তারা কি করবে ব্যবসায়ীদের উপর একটা মানে মানসিক একটা চাপ সৃষ্টি করে তারা যে সমস্ত ঘুষ বা অন্যান্য সুযোগ সুবিধা নেওয়া দরকার তারা নিতে পারবে। তবে আমি মনে করি যেহেতু আমরা চালু করেছি, নতুন আইনটি এখনো পূর্ণরূপে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি নাই, তবে আমার ধারণা হয়তোবা 2-1 বছরের মধ্যেই বা 2-3 বছরের মধ্যেই সরকার যদি চায় তাহলে এটা বাস্তবায়ন করা সম্ভব। তবে পূর্ণরূপে বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারকে এখনই কিন্তু পরিকল্পনা নেওয়া দরকার, যে তা না হলে ডিক্লারেশন দেওয়া হলো যেটা বাস্তবায়ন করা হচ্ছে, কিন্তু বাস্তবে যে লজিস্টিক সাপোর্টগুলো দরকার, যে ম্যান পাওয়ারগুলো দরকার সেটা যদি না থাকে তাহলে বাস্তবায়ন করা সম্ভব না। তবে কত সময় লাগবে এটা নির্ভর করবে সরকার কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে তার উপর। স্যার আপনি সক্ষমতার কথা বলছিলেন, আপনার কি মনে হয় এখন পর্যন্ত আমাদের যে ধরনের লোকবল রয়েছে তা দিয়ে আসলে কতটুকু করা সম্ভব? এটা মেজারমেন্ট তার করা হয়নি, তবে আমি কর্মকর্তাদের সাথে পার্সোনাল লেভেলে কিছু কথা হয়েছে, তারা বলছে আমাদের যে জনবল যেটা আছে তা দিয়ে এটা কোনোভাবেই বাস্তবায়ন করার কোনো সুযোগ নাই। কারণ এটা মনিটরিং করতে হবে, টাইম টু টাইম দেখতে হবে যে কে কতটুকু করছে, কতটুকু বিক্রি করেছে, এবং যে টার্নওভার তাদের কত, এটার জন্য হিউজ পরিমাণ জনসংখ্যা দরকার, যেটা কিন্তু আমাদের ওই ক্যাপাসিটি নাই। স্যার আমরা জানি যে আমাদের অর্থনীতির আরো একটি গুরুত্বপূর্ণ খাত কিন্তু প্রবাসী আয়, যেখান থেকে আমাদেরকে অনেক কিছুর উপর নির্ভর করতে হয়, এবং এবারই আমরা দেখেছি 6 বছরের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় এসেছে। তো বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কোনোভাবে এই বিষয়টিতে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারছি না। তো কি মনে হয় আসলে কি কারণে? এখানে অনেকগুলো বিষয় জড়িত। এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলবো, কিছুদিন আগে একটা দেখবেন সরকারের ইন্টেলিজেন্স থেকে একটা রিপোর্ট বের হয়েছিল, তারাই কিন্তু রিপোর্টটা তৈরি করেছে, যে 1914 সালের দিকে
৭৩,০০০ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হয়েছে। যদিও বলা হচ্ছে এই রিপোর্টের একটা বড় অংশ পারসেপশন বেসড, তো সেক্ষেত্রে আপনি দেখেন যে এই টাকাটা পাচার হচ্ছে কেন। তার মানে হচ্ছে যে আমাদের দেশের যারা দুর্নীতিবাজ অথবা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, তারা অবৈধ পথে যে টাকাগুলো ইনকাম করেছিল সেটা কিন্তু এখানে তারা মানে ডিসক্লোজ করতে পারছে না, এবং সে কারণেই কিন্তু তারা টাকাগুলো পাচার করেছে। এখন বিদেশি যে রেমিটেন্সটা কেন কমেছে তার অন্যতম একটা কারণ হচ্ছে, আমাকে যদি বলেন, একটা হচ্ছে যে মিডল ইস্ট যে কান্ট্রিজগুলো আছে সেখানেও কিন্তু একটা অস্থিতিশীলতা আছে, এবং তারাও কিন্তু লোক নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু এখন যথেষ্ট কনজারভেটিভ, এবং অনেক লোককে কিন্তু তারা অন্যভাবে তারা আমাদের দেশে ফেরত এবং পাঠিয়েছে। তাদের ওখানেও পারিশ্রমিক অনেক কমে গেছে। জি জি, সেটা একটা তাদের আমাদের এটা কমার কিন্তু একটা বড় একটা কারণ হতে পারে। আরেকটা দিক হচ্ছে যে অনেকেই তাদের টাকা আছে কিন্তু তারা এই দেশে পাঠাচ্ছে না, কারণ অনেকেরই কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা জিনিস কাজ করে যে আসলে কি দেশটা কি অর্থনৈতিকভাবে স্টেবল, আসলে দেশে সামনের কি দিন কি হবে, একটা কর্পোরেট শঙ্কা কাজ গভর্নেন্স করে। আছে, আসলে এই টাকাটা যে আমি ইনভেস্ট করলে যে আমার এর নিশ্চয়তা আছে যে এই টাকাটা থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারবো, ফলে তারা হয়তো সাময়িকভাবে এখানে হোল্ড করে রাখছে। আরেকটা দিক হতে পারে যে অনেক ধরনের টাকার লেনদেন হচ্ছে ফর্মাল ব্যাংকিং চ্যানেলে না। আমরা কিন্তু ওই স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র জানি যেটা ফর্মাল ব্যাংকিং চ্যানেলে হচ্ছে, কিন্তু ইনফর্মাল যে সমস্ত কিভাবে আসছে ট্রানজাকশন সেই হচ্ছে বিষয়গুলো থেকে সেটা আমরা কিন্তু অনেক আমাদের দূরে হিসাবের রয়েছে। মধ্যে নাই। স্যার, আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের আয়োজনে, আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।